লন্ডন এক্সপ্রেস 1 মিনিটের জন্য ছোট্ট স্টেশন লিঙ্কাস্টারে থামল। ট্রেন থেকে নেমে এলো মাত্র একজন যাত্রী, সাদামাটা পোশাক, মাঝবয়সী, চশমাধারী। তাকে যে কেউ মনে করবে সে কোনো পেশাদার ডাক্তার, সলিসিটার বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। প্ল্যাটফর্মে সামান্য কয়েকজন কেউই তার দিকে নজর দিল না। প্ল্যাটফর্মে পৌঁছানো মাত্রই সে তার টিকিটটা কাউন্টারে দিয়ে টিকিট ঘরের ভেতর দিয়েই এগিয়ে গেল এবং শহরের রাস্তায় বেরিয়ে দ্রুত হাঁটতে লাগল। শহর বলতে একটা নিচু পাহাড়ের ওপর কয়েকটা পুরনো সেকেলে বাড়ি। শহরের একেবারে দুপ্রান্তে দুটো বাড়ি, পুরনো মুঠল, তার নতুন ছাদ আর গির্জার চারকোনা গম্বুজ। একটা 5 মিনিটের মধ্যেই শহরের একেবারে কেন্দ্রস্থলে পৌঁছে গেল। এই জায়গাটা একটা বাজার, এক প্রান্তে একটা পুরনো গির্জা এবং অন্য প্রান্তে একটা মুঠল। এই সব নিয়েই গোটা লিঙ্কাস্টার শহর। এছাড়া আছে কয়েকটা সেকেলে সরু রাস্তা, চৌমাথা থেকে বিভিন্ন মাপের কোণ সৃষ্টি করে শহরের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। লন্ডন থেকে আসা লোকটি কিন্তু তার চারদিকে তাকিয়ে সময় নষ্ট করল না। তার চঞ্চল সতর্ক দৃষ্টি এসে থামল একটা ঝুলে থাকা আলোর উপর লেখা দুটো শব্দের ওপর, পুলিশ স্টেশন। লোকটা সোজা এগিয়ে গেল লেখা শব্দ দুটোর নিচের দরজায়। দরজাটা অর্ধেকটা খোলা। ভেতরে চোখ পড়তেই দেখা গেল কোনো রকমে সাজানো একটা অফিস। কিছু সরকারি কাগজপত্র ও কিছু বিল এদিক ওদিক ঝুলছে। একজন তরুণ কনস্টেবল ঘুম ঘুম চোখে একটা উঁচু ডেস্কের উপর কি যেন লিখছে। সে আগন্তুকের দিকে মাঠ থেকে ফেরা ক্লান্ত চাষির মতো তাকালো। আগন্তুকের আসার শব্দ যে কনস্টেবলটি শুনেছে সেটা বোঝানোর জন্যে সে জিজ্ঞাসু ভঙ্গিতে মাথা ঝাঁকালো। সুপারিনটেন্ডেন্ট শার্টেন আছেন? তাহলে দয়া করে তাকে বলুন যে নিউ স্কটল্যান্ড ইয়ার্ড থেকে ডিটেকটিভ সার্জন মিলগ্রেভ এসেছে। আগন্তুকের কাছে কথাগুলো শোনা মাত্রই ভয় কনস্টেবলের গলা শুকিয়ে গেল। সে কোনো কথা বলতে পারল না। ডিটেকটিভ মিলগ্রেভের দিকে একবার তাকিয়ে সে ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে ঢুকল। ভেতরে বসে থাকা একজন লোককে বিড়বিড় করে কি যেন বলল। তারপর আগন্তুকের দিকে মুখ ফিরিয়ে তাকে ইশারায় ডাকল। মিলগ্রেভ দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল এবং ভেতরে ঢুকেই দেখতে পেল একজন স্বাস্থ্যবান চেহারার মোটাসোটা লোক তার মুঠো করা হাতটা বাড়িয়ে রয়েছে। মিলগ্রেভের আগমনে তার চোখে মুখে একটা সুখ ও স্বস্তির ছাপ প্রকাশ পাচ্ছে। আপনাকে দেখে খুব খুশি হয়েছি স্যার। আসলে কি জানেন স্যার, আমাদের এলাকায় এইসব ব্যাপারে আমরা অভ্যস্ত নই, তাই এই কেসটা দেখার জন্য একজন লন্ডনবাসীকেই চাই। আশা করি সবকিছুই আপনি শুনেছেন বা খবরের কাগজে অবশ্যই পড়ে থাকবেন। না। হাতের সুটকেসটা নামিয়ে ওভারকোটের বোতামগুলো খুলে চেয়ারে বসে মিলগ্রেভ আবার বলল, আমি কিছুই জানি না, শুধু জানি যে এখানে একটা খুন হয়েছে এবং আপনার অনুরোধে আমাকে এখানে তদন্তের কাজে সাহায্য করতে পাঠানো হয়েছে। খবরের কাগজের হেডলাইনগুলো অবশ্যই চোখে পড়েছে, কিন্তু তার ভেতরে কি ছিল পড়ে দেখিনি। সুতরাং আমি কিছুই জানি না। আসলে আমি এভাবেই তদন্তের কাজ করি মিস্টার শার্টন। আমার যা কিছু জানার দরকার তা আমি সরাসরি জানতে চাই। তা আপনি কি আমাকে সবকিছু এখনই খুলে বলতে পারবেন? তার আগে আপনি যদি একটু খাওয়া দাওয়াটা, অনেকটা পথ এসেছেন। নো থ্যাংক ইউ, আগে কাজ। ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থেকে আসা এই মানুষটির প্রতি সুপারিনটেন্ডেন্টের গভীর আগ্রহ। সে নিজের চেয়ারটা ফায়ারপ্লেসের কাছে টেনে নিয়ে গিয়ে তাতে বসে নিজের মাথা দোলাতে লাগল। এটা একটা অদ্ভুত ঘটনা স্যার। 30 বছরেরও বেশি এই কাজ করছি, কিন্তু এরকম অদ্ভুত ঘটনার কথা আগে কখনো শুনিনি। দেখুন, কোনো ঘটনা সাজিয়ে গুছিয়ে বলার ব্যাপারে আমি বড্ড কাঁচা। তবুও যতটা সম্ভব গুছিয়ে বলা যায় সাধ্যমতো চেষ্টা করছি আর কি। আজ হচ্ছে ডিসেম্বর 10, 1914, বৃহস্পতিবার, তাই তো স্যার? ঠিক গত পরশু রাতে, অর্থাৎ ডিসেম্বর 8, মঙ্গলবার, আমাদের মেয়র মিস্টার গাই হ্যানিংটন বাজার থেকে বেরিয়ে সামনের ফটক দিয়ে মুঠ হলে ঢুকে মেয়রের বৈঠকখানা পর্যন্ত যান। তখন সময় প্রায় ওই 8:30। যে লোকটা, এক্ষেত্রে বলা ভালো একমাত্র সে একলাই মেয়রকে ঢুকতে দেখেছিল, সে হলো কেয়ারটেকার লিয়ারেড, একজন পেনশনপ্রাপ্ত পুলিশ কর্মচারী।
লেয়ারেড ও তার স্ত্রী মুট হলের একতলার ঘরে থাকেন। তাদের দরজা ও জানালা না পেরিয়ে সামনের দিক থেকে আপনি হলে ঢুকতে পারবেন না স্যার। সেটা আপনাকে একটু পরেই দেখাচ্ছি। মাননীয় মেয়র যখন ফটকের কাছে এলেন, লিয়ারেড তখন তার ঘরের দরজায় দাঁড়িয়েছিল এবং মেয়রের কাছে জানতে চেয়েছিল তাকে কিছু করতে হবে কিনা। মাননীয় মেয়র তাকে না বলে দেন এবং জানান যে কিছু কাগজপত্র দেখতে তিনি বৈঠকখানায় যাচ্ছেন। তিনি উপরে উঠে যাবার পর লিয়ারেড ও তার স্ত্রী ডিনার করতে বসে যায়। তারপর 1 ঘন্টা কেটে যায়। মেয়র তখনও নামছেন না দেখে লিয়ারেড ও তার স্ত্রী মেয়র কেন দেরি করছেন সেই নিয়ে আলোচনা করছিলেন। এরপর সে বাইরের ফটকের সামনে গিয়ে একটা পাইপ টানে। লিয়ারেড তখনও মনে করছে মেয়র হয়তো এখনই নেমে আসবেন, কিন্তু তিনি এলেন না। এভাবে প্রায় 10টা বাজল। এখন লিয়ারেডের দরজায় তালা লাগানোর সময়, সেজন্য সে মেয়রের অপেক্ষা করতে লাগল। কিন্তু এইভাবে আরো কিছুক্ষণ কেটে গেল। এবার লিয়ারেড কিছুটা অস্থির হয়ে উঠল। সে সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজায় কান পাতল, কিন্তু সে কিছু শুনতে পেল না, না কোনো মানুষের চলাফেরার শব্দ আর না অন্য কোনো শব্দ। শেষ পর্যন্ত সে দরজায় ধাক্কা দিল, কিন্তু কেউ সাড়া দিল না। তখন সে দরজাটা খুলে ফেলল এবং সঙ্গে সঙ্গে দেখতে পেল মাননীয় মেয়র ফায়ারপ্লেসের সামনে কার্পেটের উপর অস্বাভাবিকভাবে পড়ে রয়েছেন। ডেস্ক ও ফায়ারপ্লেসের মাঝখানে দুহাত ছড়ানো অবস্থায় নিথর অসাড়ভাবে মৃত। দরজার শেকলের মতোই প্রাণহীন মৃত। সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। লিয়ারেড মাত্র 1 ঝলক তাকে দেখেছিল। তিনি চিত হয়ে পড়েছিলেন এবং তার সারা মুখে ফায়ারপ্লেসের আলো পড়েছিল। তাকে ডক্টর উইনফোর্ডের কাছে পাঠিয়ে দেয়। উনি বাজারেই থাকেন আর আমাকেও খবর দেয়। আমি থাকি ওই মোড়ের কাছে। ডক্টর উইনফোর্ড ও আমি একসঙ্গেই সেখানে পৌঁছই। ডাক্তার তাকে একবার দেখা মাত্রই বলেন মেয়র 1 ঘন্টা আগে মারা গেছেন। আর কিভাবে তার মৃত্যু হয়েছে সেটাও বলেন। তাকে ছুরির আঘাত করা হয়েছিল। ছুরির আঘাত? ছুরির আঘাত? হ্যাঁ স্যার, আঘাতটা একেবারে হৃৎপিণ্ডে করা হয়েছিল, পেছন দিক থেকে। ডক্টর উইনফোর্ড বলেছিলেন মেয়র যখন তার ডেস্কে বসে লিখছিলেন তখনই আততায়ী তার পেছন থেকে একটা ছুরি বা ওই জাতীয় কিছু একটা তার হৃৎপিণ্ডের ভেতর বসিয়ে দেয় এবং তিনি তখনই মারা যান। আচ্ছা, লিয়ার হোয়াইট কি কিছুই শুনতে পায়নি? কোনো কিছু পড়ার শব্দ বা কোনো চিৎকার? কিচ্ছু না স্যার, কিন্তু তার কারণটাও আপনি কিছুক্ষণ পর জানতে পারবেন। আমাদের মুট হল ইংল্যান্ডের প্রাচীনতম বাড়িগুলোর মধ্যে অন্যতম। আপনি নিজেই দেখতে পারবেন। এই হলের মেঝে ও দেওয়ালগুলো প্রচণ্ড পুরু, কোনো কোনো জায়গায় 8 থেকে 12 ফুট পুরু। তাই হয়তো লিয়ার হোয়াইট কিছুই শুনতে পায়নি। এমনকি কোনো সংঘর্ষের চিহ্নও সেখানে ছিল না স্যার। সবকিছুই যেমন থাকে তেমনি ছিল। মাননীয় মেয়র সাহেব একটা চিঠি লিখতে শুরু করেছিলেন, তারিখ ও ডিয়ার স্যার পর্যন্ত লিখেছিলেন। সেই চিঠি এবং মেয়র কমিউনিটির পরবর্তী সভার কর্মসূচির কাগজপত্র তার ব্লটিং পেপারের ওপর পড়েছিল, আর কলমটা পড়েছিল মেঝেতে। তিনি ছাড়া অন্য কেউ যে সে ঘরে ছিল তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। আর লিয়ার হোয়াইটও মেয়রের পরে আর কাউকে উপরে উঠতে দেখেনি বা কারো পায়ের শব্দ শোনেনি। হ্যাঁ, তবু কেউ তো ওপরে উঠতে পারে। হ্যাঁ স্যার, লিয়ার হোয়াইট ও তার স্ত্রী যখন খেতে বসেছিল তখনও যেতে পারত, কিন্তু সেটাও সম্ভব নয়, কারণ তাদের দরজায় একটা বড় কাঁচ বসানো রয়েছে যার ভেতর দিয়ে সিঁড়িটা দেখা যায়। আর লিয়ার হোয়াইট সেই দিকেই মুখ করে খাবার টেবিলে বসেছিল। এমন কারো কথা আমরা শুনিনি যে 8:30 থেকে 10টার মধ্যে কাউকে সে বাড়িতে ঢুকতে বা বেরোতে দেখেছিল। তবুও কেউ না কেউ সেখানে ছিল। খুনি তো ছিলই, কারণ বাড়িতে ঢোকার আর কোনো পথ নেই। আচ্ছা, পেছন দিক দিয়ে ঢোকা যায় না? অত রাত্রে ঢোকা যায় না। পেছনের ফটক বন্ধ হয়ে যায় 6টায়, কেরানিরা চলে যাবার পর। না, এ কাজ যেই করে থাকুক সে অবশ্যই নিঃশব্দে চুপি চুপি ঢুকে পড়েছিল ঠিক যখন লিয়ার হোয়াইট পেছন ফিরে দাঁড়িয়েছিল, এবং বেরিয়ে যাওয়ার সময় সে ওই একই পদ্ধতি অনুসরণ করেছে। কাউকে সন্দেহ করেন?
কত কথাই তো শোনা যায়। খেয়ে এক ইতালীয় যুবক নাকি নানা গ্রামে গঞ্জে শহরে হরেক রকম খেলা দেখিয়ে বেড়াতো। কয়েক মাস আগে এই শহরে এসে সে একটা গোলমালে জড়িয়ে পড়ে। তখন মিস্টার হ্যানিংটন ছিলেন ম্যাজিস্ট্রেট। তিনিই তার কারাদণ্ডের আদেশ দেন। আর যুবকটি নাকি তখনই তাকে খুব শাসিয়েছিল। অবশ্য অনেক চেষ্টা করেও আমরা তাকে ধরতে পারিনি, কিন্তু ওসব ইতালিয়ান যুবক টুবকের কথা বাদ দিন, আপনি আমাকে বরং মেয়রের কথাই বলুন। মেয়র কে ছিলেন? তিনি কতদিন মেয়র ছিলেন? তিনি কি জনপ্রিয় ছিলেন না সকলের কাছে অপছন্দের ছিলেন? এই শহর বা অন্যান্য কোনো জায়গায় তার কোনো শত্রু ছিল কিনা, এই সমস্ত ডিটেলস আমাকে দিন। আমি বলতে চাই যে তার থেকে বেশি জনপ্রিয় কোনো যুবক আজ পর্যন্ত মেয়রের চেয়ারে বসেননি। অত্যন্ত জনপ্রিয় ছিলেন মাননীয় মেয়র সাহেব। প্রত্যেকেই তাকে পছন্দ করত। কারো মুখেই তার বিরুদ্ধে কোনো কথাই শুনিনি। তার পরিবার ছিল এই শহরের সব থেকে সেরা পরিবার। হেনরি দা এইটের সময় থেকে তারা ম্যানর কোর্টে বাস করে আসছেন। তারা ছিলেন ব্যাংক পরিচালক। তারা এই শহরের সবচেয়ে সেরা ব্যাংকের মালিক। এই যুবক মিস্টার গাই যখন সবে কেমব্রিজ ছেড়েছেন তখনই তার বাবা মারা যান। অতএব খুব অল্প বয়সে তিনি পরিবারের প্রধান ব্যক্তিত্ব হয়ে ওঠেন এবং ব্যাংকের প্রধান মালিক। এটা 2 বছর আগেকার কথা। কিছুদিনের মধ্যেই দেখা গেল তিনি একজন পারদর্শী ব্যবসায়ী এবং এখানে স্থায়ীভাবে বাস করার সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটির কাজকর্মেও প্রবল আগ্রহ দেখাতে লাগলেন। আর এই বছরই তিনি মেয়র নির্বাচিত হন। মাসখানেক মেয়রের পদে থাকার পরেই তিনি খুন হলেন স্যার। মাত্র 1 মাস? পারদর্শী ব্যবসায়ী, মিউনিসিপ্যালিটির ব্যাপারে গভীর আগ্রহ। আচ্ছা, কেউ কি তার মেয়র নির্বাচিত হওয়ার বিরুদ্ধে ছিল? একটি প্রাণীও না স্যার। সবার সম্মতিতেই নির্বাচিত হয়েছিলেন। অবশ্য তার বাবা ও ঠাকুরদাদাও তাদের জীবনে লিঙ্কাস্টারের মেয়র ছিলেন, এমনকি সেই ঠাকুরদাদার বাবাও। আশ্চর্য ব্যাপার। কোন রকম সূত্রই কি আপনি পাননি? না না স্যার, সূত্রে টিকি পর্যন্ত পাইনি। ওই ইতালির যুবকের গুজবে আমার বিশ্বাস নেই। এটা খুব ছোট শহর। একজন বিদেশি সকলের অলক্ষ্যে এখানে থাকবে বা বেরিয়ে যাবে সেটা প্রায় অসম্ভব। তাছাড়া যদি ধরেও নেওয়া যায় যে সেই ইতালির যুবক এই শহরে ফিরে এসেছিল, তাহলেও ঠিক সেই সময়ে মেয়রকে যে তার বৈঠকখানায় পাওয়া যাবে এটা সে কেমন করে জানবে? না স্যার, সেটা সম্ভব নয়। অথচ আমার মাথায় কিছুতেই ঢুকছে না এমন একজন ভদ্র যুবককে কি খুন করতে চেয়েছিল। আচ্ছা, মিস্টার হ্যানিংটন কি বিবাহিত ছিলেন? না, তিনি অবিবাহিত ছিলেন। বিধবা মা ও 2 বোনকে নিয়ে বাস করতেন। সকলেই বেশ সুখে স্বচ্ছন্দেই ছিলেন। তারা জানেন তার কোনো শত্রু ছিল কিনা? এমন কেউ যে নানা কারণে তার হাত থেকে হয়তো রেহাই পেতে চায়? ডিটেকটিভ মিলগ্রেভ কিসের যেন একটা ইঙ্গিত করল, অন্যরকম সূত্রের। আসলে কি জানেন, সব খুনেরই একটা উদ্দেশ্য বা মোটিভ থাকেই। আমি ধরে নিচ্ছি যে এক্ষেত্রে মোটিভটা ডাকাতি নয়। প্রতিহিংসাও তো হতে পারে, ঈর্ষাও হতে পারে। মিস্টার হ্যানিংটনের প্রেম ঘটিত কোনো ব্যাপার ট্যাপার ছিল কিছু? দেখুন, এটা নিয়েও নানা কথা শোনা যায়, কিন্তু তার মায়ের মতে তার কোনো প্রেমের ব্যাপার ছিল না। শুধু তাই নয়, ওই মহিলার ধারণা মেয়রের কোনো কালেই কোনো প্রেমের ব্যাপার ছিল না। অর্থাৎ যতটা তিনি জানেন। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মিলগ্রেভ ওভারকোটের বোতামগুলো লাগিয়ে নিল। তারপর বলল, আচ্ছা, এবার চলুন আপনাদের মুড হলটা একবার ঘুরে দেখা যাক, বিশেষ করে মেয়রের ওই বৈঠকখানাটা। সুপারিনটেন্ডেন্ট শার্টন মিলগ্রেভকে নিয়ে বাজার পেরিয়ে সেই প্রাচীন বাড়িতে গিয়ে উঠল, যেখানে শতাব্দীর পর শতাব্দী শহরের কাজকর্ম পরিচালিত হয়ে আসছে। এতক্ষণে লিঙ্কাস্টারের উপর অন্ধকার নেমে এসেছে, কিন্তু রাস্তার গ্যাসবাতির আলোয় মিলগ্রেভ মুড হলের একটা গ্রাফ ও সাধারণ আকৃতির ধারণা করে নিল। তার সঙ্গে জায়গাটার প্রাচীনতাকেও উপলব্ধি করতে পারল। স্থাপত্যকলায় গভীর কোনো জ্ঞান না থাকলেও সে বুঝতে পারল যে এই প্রাচীন অট্টালিকাটি সুদূর অতীতের টিউডর বংশের রাজত্বকাল থেকেই লিঙ্কাস্টার বাজারের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কিন্তু বাড়িটার জীবনকালের থেকেও তার বেশি আগ্রহ ছিল সেই অপরাধের সঙ্গে বাড়িটার সম্পর্কের প্রতি, যার তদন্ত ভার পেয়ে সে এখানে এসেছে। তাই চারিদিকে সতর্ক দৃষ্টি নিয়ে সে বাড়িটাকে ভালো করে নজর রেখে এগিয়ে চলল।
মুঠহলটা কতগুলো প্রাচীন বাড়ির একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত। বলাই বাহুল্য, এই বাড়িগুলো বাজার অঞ্চলের একটা দিক প্রায় ঘিরে রেখেছে। একটা গম্বুজাকৃতি ফটকের নিচ দিয়ে ঢুকে কিছুটা এগোলেই গম্বুজাকৃতি দরজাযুক্ত একটা হল ঘর। সেই হলের একদিকের ঘরগুলিতেই কেয়ারটেকার ও তার স্ত্রী থাকে। বসার ঘরের কাঠের দরজা ও একটা ছোট্ট জানলা দিয়ে তাকালেই হলটা চোখে পড়ে এবং দোতলায় ওঠার পাথরের সিঁড়িটাও পরিষ্কার দেখা যায়। ওপরের ঘরের সংখ্যা বেশি নয়। দোতলায় আছে কমিউনিটি হল, একটা মিটিং রুম আর শহরের কেরানিদের ব্যক্তিগত অফিস এবং মেয়রের বৈঠকখানা। 3 তলায় ছোট ছোট ঘরগুলো ব্যবহার হয় মিউনিসিপ্যালিটির ভাড়ার ঘর হিসেবে। তার উপরে ছাদের উপর আছে একটা মস্ত বড় চিলেকোঠা। এইসব ঘর ও অফিস আছে বাড়িটার সামনের দিকে। দোতলার হল থেকে বাড়িটার অন্যদিকে যাওয়ার পথ, সেখানেই কর্পোরেশনের অফিসগুলো রয়েছে। স্ট্রিক্ট অর্ডার রয়েছে, প্রতিদিন সন্ধে 6টার সময় লিয়ারয়েড সেই দরজাগুলোয় তালা বন্ধ করে হুড়কো তুলে দেবে। সুতরাং সেই সময়ের পরে কোনো মানুষের পক্ষেই মুঠহলের পুরনো সামনের দিকটায় পেছন দিক থেকে ঢোকা সম্ভব নয়। লিয়ারয়েডও একেবারে নিশ্চিতভাবে বলেছে যে সেদিন রাতেও সে যথারীতি তালা দিয়েছিল এবং চাবিটা তার বৈঠকখানায় ঝুলিয়ে রেখেছিল। সুতরাং সে পথ দিয়ে কেউ মেয়রের কাছে যেতেই পারে না, স্যার। কিন্তু এটাও তো হতে পারে যে মেয়র আসার আগেই খুনি পুরনো ঘরগুলোর মধ্যে কোথাও লুকিয়েছিল। আমার তো সেরকমই মনে হচ্ছে। সে লুকিয়ে থাকলো, নিজের কাজটা করলো, তারপর লিয়ারয়েড যখন ডিনারে ব্যস্ত সেই ফাঁকে তার অলক্ষ্যে সরে পড়ল। সেখান থেকে বাজারের ভিড়ে মিশে যাওয়া তো জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার। তারা যখন মেয়রের বৈঠকখানার চৌকাঠে এসে দাঁড়ালো, তখন মিলগ্রেভ ঘুরে দাঁড়িয়ে আরেকবার চারিদিকটা দেখে নিল। লিয়ারয়েডের ভয়ঙ্কর আবিষ্কারের সময় ঘরটা যেমন ছিল সেই রকমই আছে। হতভাগ্য তরুণ মেয়র ডেস্ক ও চেয়ারটাকে যেভাবে রেখে গিয়েছিলেন ঠিক সেইভাবেই পড়ে রয়েছে। কার্পেট ও ফায়ারপ্লেসের আচ্ছাদনীর গায়ে যে ভয়ঙ্কর রক্তের দাগ লেগে আছে, সেগুলো কত কথাই না বলছে। মিলগ্রেভ এসব আগেই দেখেছে। এবার তার দৃষ্টি পড়ল ঘরটার প্রাচীন সৌন্দর্যের উপর। ছাদ ছুঁয়ে থাকা গম্বুজাকৃতি দরজা, প্রকাণ্ড ফায়ারপ্লেস, লম্বালম্বি গরাদ লাগানো জানালা, সময়ের কালে কালো হয়ে পড়া ওককাঠের উপর চমৎকার কারুকার্য, মৃত প্রাক্তন মেয়রদের এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের অস্পষ্ট অয়েল পেন্টিং, একটা বড় ওককাঠের সিন্দুক। পরিবেশটা অনেক কিছুরই উপযুক্ত। শহরের সাদা পাকা দাড়িওয়ালা বয়স্ক মানুষদের আলোচনা, মেয়রদের খ্যাতির প্রশংসা ও দান ধ্যান এবং আরও নানান রকম কাজের জন্য। শুধু উপযুক্ত নয়, একটা জঘন্য হত্যাকাণ্ডের স্থান হিসেবে। হঠাৎ মিলগ্রেভ ঘুরে দাঁড়াল এবং সঙ্গীর হাতে একটা টোকা দিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। বয়স্ক সঙ্গীটি দরজায় তালা দিল, তারপর দুজন পাশাপাশি সিঁড়ি দিয়ে নামতে লাগল। মিলগ্রেভ হঠাৎ প্রশ্ন করল, আমি কি ভাবছি আপনি জানেন মিস্টার শার্টন? অন্তত অনুমান করতে পারেন কিছু? মোটেই না, স্যার। খুব গভীর কিছু নিশ্চয়ই। হয়তো তত গভীর কিছু নয়। না, মিস্টার হ্যানিংটনকে কে খুন করেছে তা আমি ভাবছি না। আমি ভাবছি কেন সে তাকে খুন করলো, মোটিভটা কি। মোটিভ ইজ ইম্পর্টেন্ট হিয়ার। মোটিভটাকে যদি ধরতে পারি তাহলে মানুষটাকে ধরতেও আর দেরি হবে না। যাই হোক, আপাতত আমার সুটকেসটা নেব, দূরের ওই ল্যাঙ্কাস্টার আর্মসে গিয়ে উঠবো, রাতের খাওয়া দাওয়া সেরে তারপর ভাবতে বসবো। চলুন। সুপারিনটেন্ডেন্ট শার্টনকে ছেড়ে দিয়ে মিলগ্রেভ ভাবতে বসল। অনেকক্ষণ পর্যন্ত ভেবে চলল, নানান জিনিস অনুমান করল, বিচার বিবেচনা করল, একটা থিওরিও খাড়া করল। 24 ঘন্টা ধরে অনেক সূত্র ও সম্ভাবনা তার মাথায় এলো, কিন্তু ফল কিছুই হলো না। বাজারের একটা পুরনো হোটেলে আস্তানা নিয়ে সেই দিন সন্ধ্যাতেই শার্টনকে সঙ্গে করে সে বেশ কয়েকজনের সঙ্গে দেখা করে কথাবার্তা বলল। পরের দিন সকাল থেকে দফায় দফায় বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিল, কিন্তু কেউ কোনো আলো দেখাতে পারল না, একটা ইঙ্গিতও কেউ দিতে পারল না।
মেয়রের আত্মীয় স্বজনরা মিলগ্রেভের জানার বাইরে কিছুই বলতে পারল না। শহরের বড় বড় ব্যক্তিত্বরা, আন্ডারম্যান, কাউন্সিলর, ম্যাজিস্ট্রেট, সকলেরই দিশেহারা অবস্থা। কর্পোরেশনের কর্মচারীরা তো সম্পূর্ণ অস্থির হয়ে পড়েছে। দ্বিতীয় দিন দুপুরে যে বিচার বিভাগীয় তদন্ত হল, তাতেও কিছু প্রকাশ পেল না। তদন্তের সময় খুনি কি ধরনের অস্ত্র ব্যবহার করেছিল সে সম্পর্কে ডাক্তার যখন তার মতামত জানালেন, একমাত্র সেই বিষয়টির প্রতি মিলগ্রেভের আগ্রহ জেগেছিল। ডাক্তার বললেন যে ব্যবহৃত অস্ত্রটি নিশ্চয়ই একটা কিরিচ অর্থাৎ সরু ফলা বিশিষ্ট ছুরি ছিল। পুরনো সরু ফলার তরবারি দিয়েও এই ধরনের ক্ষতের সৃষ্টি হতে পারে। কিরিচের কথা উল্লেখ করতেই উপস্থিত অনেকেরই মনে পড়ে গেল সেই প্রতিহিংসা পিপাসু ইতালীয় যুবকটির কথা, যে নিজের কারাদণ্ডের কথা শুনে বিড়বিড় করে যা বলেছিল, অনেকের কাছেই সেটা হ্যানিংটনের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা বলেই মনে হয়েছিল। কিন্তু দিনের শেষে শার্টনের নামে যে টেলিগ্রামটা এলো, তা থেকেই জানা গেল যে সেই ইতালীয় যুবকটি এখন দেশের এক প্রত্যন্ত অঞ্চলে খেলা দেখিয়ে বেড়াচ্ছে এবং খুনের দিন রাত্রে সে লিঙ্কাস্টারের 100 মাইলের মধ্যেও ছিল না। শহরে আসার পর দ্বিতীয় দিনের রাত যখন নামল, তখনও মিলগ্রেভের জমানো সূত্রের তিলমাত্র পরিবর্তন ঘটল না। কোনো নতুন সূত্র পাওয়া গেল না, কাউকে সন্দেহের মধ্যে আনা গেল না। লিঙ্কাস্টার হত্যাকাণ্ড এইসব রহস্যের অন্যতম একটি হয়ে রইল, যার সমাধান কোনোদিনই হয়তো হবে না। দ্বিতীয় রাত্রে একটু দেরি করেই ডিনার করতে বসল মিলগ্রেভ, এবং ডিনার করতে করতে সে ভাবতে লাগল, এই খুনের কারণ কি মিস্টার হ্যানিংটনের জীবনের অতীত কোনো অধ্যায়ের মধ্যে লুকিয়ে আছে? তার কলেজ জীবনের কোনো ঘটনা, বা মিলগ্রেভের অর্ধেক চিন্তাতেই ছেদ পড়ল। সুপারিনটেন্ডেন্ট শার্টন হোটেলে এসে উপস্থিত। শুধু উপস্থিত নয়, সঙ্গে নতুন সংবাদও নিয়ে এসেছে। সুপারিনটেন্ডেন্ট শার্টন মিলগ্রেভের পার্সোনাল বসার ঘরটা অত্যন্ত সতর্কতার সাথে বন্ধ করে দিল এবং যথেষ্ট গোপনীয়তা সত্ত্বেও মিলগ্রেভের চেয়ারের খুব কাছে গিয়ে নিচু গলায় ফিসফিস করে বলল, স্যার, একটা জরুরি কথা জানতে পেরেছি। খুনিকে তা জানতে পেরেছেন? না, তা নয়, তবে ব্যাপারটা জরুরি এটুকু বলতে পারি। আজ সকালে যখন বিচার বিভাগীয় তদন্তের সময় আপনি উপস্থিত ছিলেন, তখন কি লক্ষ্য করেছিলেন যে একটা অদ্ভুত দেখতে বুড়ো মানুষ আদালতের এক কোণে বসেছিল? না, আদালতের চারিদিকে আমি তাকিয়ে দেখিনি। ওই বুড়ো লোকটি তাহলে? ওই বুড়ো লোকটার নাম অ্যান্টনি মেলালিউ। সকলে তাকে নস্যি মেলালিউ বলেই ডাকে। লিঙ্কাস্টারের অতি বৃদ্ধ মানুষদের মধ্যে সেও একজন। এই শহরের একটি বিশেষ চরিত্র বলতে পারেন। টুকিটাকি জিনিসের একটা দোকান আছে। যত রাজ্যের বিচিত্র সব জিনিসপত্র তিনি বিক্রি করেন। সেটাকে একটা জাদুঘর বললেও ভুল হবে না, স্যার। আজ আমি তাকে আদালতে দেখেছি, আর এইমাত্র তার কাছ থেকে এইটা পেলাম। সুপারিনটেন্ডেন্ট শার্টন মিলগ্রেভের হাতে এক টুকরো হালকা বাদামি রঙের কাগজ গুজে দিল। সাধারণত ছোটখাটো দোকানে এই রকম কাগজে মুড়েই জিনিসপত্র বিক্রি করা হয়। মিলগ্রেভ দেখতে পেল সেই কাগজে কালো সস্তার কালিতে কয়েকটি কথা লেখা আছে। ডিয়ার মিস্টার শার্টন, আজ রাতে তুমি যদি এসে আমার সঙ্গে দেখা করো এবং লন্ডনের ওই ভদ্রলোকটিকেও সঙ্গে নিয়ে আসো, তাহলে তোমাদের কিছু সুবিধে হতে পারে। ইতি তোমাদের শুভাকাঙ্ক্ষী অ্যান্থনি মেলালিউ। কাঁকড়ার ঠ্যাঙের মতো হাতের লেখা দেখে ঈষৎ হেসে মিলগ্রেভ কাগজের টুকরোটা সুপারিনটেন্ডেন্ট শার্টনের হাতে ফেরত দিল। তা আপনি কি ঠিক করলেন? অ্যান্থনি মেলালিউ গভীর জলের মাছ, স্যার। তিনি অনেক কিছুর খবর রাখেন। আজ সকালে আমি দেখেছি আদালতে বসে বসে যেন সব কথা বেশ মন দিয়ে শুনছিলেন। একবার সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করাই ভালো, কি বলেন, স্যার? দীর্ঘ অভিজ্ঞতায় মিলগ্রেভ অনেক অদ্ভুত জায়গায় দেখেছে, কিন্তু শার্টন যেখানে তাকে নিয়ে গিয়ে হাজির করল, সেরকম অসাধারণ বাড়ি ও দোকান সে আগে কখনো দেখেনি। মুঠলের পেছনে একটা জনমানবহীন শান্ত গলিতে দোকানটার মুখ। সেখানে মেঝে থেকে সিলিং পর্যন্ত স্তূপ করে রাখা হয়েছে সেই সব বস্তু যাকে বলে আবর্জনা, রাবিশ।
পুরনো আসবাবপত্র, পুরনো কাঁচ, পুরনো বাসন, পুরনো ছবি, বহু যুগ থেকে জমা করে রাখা ধুলোয় ঢাকা যত রকম টুকিটাকি জিনিসপত্র। ঘুরে দাঁড়ানোর জায়গাটুকুও কোথাও নেই। পেছনের অন্ধকার বাড়িটাতে জায়গা আরো কম। সেখানেও যাতায়াতের পথ, সিঁড়ি, আনাচে কানাচে সর্বত্রই একই রকম জিনিসপত্রে উঁচু করে জমা করা রয়েছে। একটা ছায়ামূর্তি আলো আঁধারি দোকান থেকে একটা সরু পথ ধরে তাদের নিয়ে গেল পেছনের বৈঠকখানায়। সে ঘরটাও বিচিত্র সব জিনিসে পরিপূর্ণ। ওয়াইন, পেঁয়াজ ও কড়া তামাকের গন্ধে ভরপুর। ছায়ামূর্তিটা একটা বাতির আলো সামান্য বাড়িয়ে দিলে মিলগ্রেভ তার সামনে দেখতে পেল এমন একজন অদ্ভুত বৃদ্ধ মানুষকে, যেরকম মানুষ সে জীবনে কখনো দেখেনি। যেরকম মানুষ বাস করে একমাত্র ডিকেন্সের কল্পনায় অথবা ডোরের ছবিতে। লোকটা অতি বৃদ্ধ, অত্যন্ত নোংরা। তার পোশাক আশাক যে কোনো কাকতাড়ুয়াকেও লজ্জায় ফেলে দিতে পারে। খুব সম্ভবত তিনি কখনো পোশাক বদলান না। বছরে মাত্র একবার একটা পরিচ্ছন্ন শার্ট পরেন। সব মিলিয়ে তাকে দেখে বা তার কাছে গিয়ে তাকে ভালো ছাড়া আর সমস্ত কিছুই বলা যায়। মিলগ্রেভ কৃতজ্ঞ বোধ করল যে সেই মুহূর্তে সে ও শার্টেন দুজনেই কড়া চুরুট টানছিল। সেই ভাঁজ পড়ে কুঁচকে যাওয়া পোড়া মুখটার ভেতর থেকে জলজল করে উঠল একজোড়া অস্বাভাবিক উজ্জ্বল চোখ। একটি চোখ তাদের দিকে তাকিয়ে পিটপিট করতে লাগল, আর কাকের পায়ের মতো একটা হাত তাদের দেখিয়ে দিল একটা বিধ্বস্ত সোফা, ঘরের একমাত্র বস্তু যেখানে একটু বসতে পারা যায়। এখানে সবাই নিরাপদ। তোমরা ঢোকার পরেই আমি দোকানের হুড়কো লাগিয়ে দিয়েছি শাটন, অতএব আমাদের কেউ বিরক্ত করতে আসবে না। আপনি তো লন্ডন থেকে এসেছেন। আপনি দেখতে খুবই বুদ্ধিমান, শান্ত, নিবিড় এবং তীক্ষ্ণ। কি বলো শাটেন? বেশ বেশ, একটু কিছু পান করবেন তো? আমি নিজে অবশ্য জিন খাই, কিন্তু আপনাকে দেব 25 বছর ধরে বোতলে রাখা একটা হুইস্কি। বাজি ধরে বলতে পারি এই রকম পানীয় কখনো আপনি ঠোঁটে ছোঁয়াননি। এক মিনিট। মিলগ্রেভ হয়তো এই আতিথেয়তার আবেদনকে ফিরিয়ে দিত, কিন্তু মিস্টার শার্টন একটা খোঁচা মেরে তার দিকে তাকাল। সুতরাং সে চুপ করে গেল। আর সেই অদ্ভুত বৃদ্ধ লোকটা এটা সেটা সরিয়ে একটা সিল করা বোতল খুঁজে বের করলেন। তারপর বেশ দক্ষতার সাথেই বোতলটার কর্কটা খুলে ফেললেন। 25 বছর আগে লর্ড মেলব্রোর নিলাম থেকে 2 ডজন হুইস্কি কিনেছিলাম। সেগুলোকে বেশ ভালোভাবে কর কেটে সিল করিয়ে নিয়েছিলাম, এবং সময় মতো যাতে নতুন কর্ক লাগানো হয় সেই দিকেও নজর রেখেছি আমি। এবার এই দেখুন, সেই সব জিনিস এই পচা গর্তের মধ্যে, যা দেখলে আপনি অবাক হয়ে যেতে পারেন। এবার আমি আপনাদের সাহায্য করছি, তবে আমাকেও আপনারা সাহায্য করুন আমার এই কয়েক ফোঁটা লিকার খেয়ে। আমি অবশ্য জীবনে কখনো জিন ছাড়া আর অন্য কিছু ছুঁয়েই দেখিনি। তারপর আমরা আলোচনা শুরু করব। সামান্য আলোচনা, কিন্তু তার গুরুত্ব অনেক গভীর। ঠিক যেটা আপনারা দুজনেই চাইছেন, সেই জিনিস। হ্যাঁ, সামান্য চলতেই পারে। চামড়ায় বাঁধানো বইয়ের উপর বসে বৃদ্ধটি চেঁচিয়ে বললেন, হ্যাঁ, সামান্য অন্ধকারের ওপর আলোকপাত। কি বলেন? আপনারা তো জানতে চান মেয়র হ্যানিংটনকে কে খুন করেছে, তাই না? আপনি জানেন? মিস্টার অ্যান্থনি তীক্ষ্ণ চোখে তাদের দুজনের চোখের উপর নিজের দৃষ্টি রাখলেন। তার চোখ দুটো যেন জলজল করে উঠল। হঠাৎ সামনে মেঘে থাবার মতো হাতটা দিয়ে মিলগ্রেভের হাঁটুতে একটা থাবড়া মেরে বললেন, আমার বয়স কত আন্দাজ করে বলুন তো ইয়াং ম্যান? 80। ভুল বললেন। এই শাটন যখন যুবক ছিল তখনও ছিলাম আমি বৃদ্ধ। আমার বয়স
97 বছর। 97 বছর বয়সের বুড়ো আমি। আপনার যদি কোনো রকম সন্দেহ হয়, এখানকার বার্থ ডায়েরিতে খুঁজে দেখতে পারেন। 97। দেহে মনে সম্পদে সুস্থ সবল আছি এখনো। জীবনে কখনো চশমা পরিনি। দরকারি দাঁতগুলো এখনো রয়েছে অটুট। এখনো আগের মতোই ভালোই কানে শুনতে পাই। আমি বেঁচে থাকবো 100 বছরেরও বেশি, বুঝলেন? আপনি তো আশ্চর্য মানুষ মশাই। সত্যি আশ্চর্য। 97 তো একটা বিরাট বয়স। স্বাভাবিকভাবেই যে মানুষ 97 বছর এখানে বাস করছে, সে এখানকার কিছুটা খবর নিশ্চয়ই রাখে। এখন সার্টেনই বলবে যে আমি জানি না এমন কথা ল্যাঙ্কাস্টারে খুব কম আছে। মিস্টার কি যেন নামটা আপনার? মিলগ্রেভ। ইয়াস। সে কথা ঠিক স্যার। আমি জোর গলায় বলতে পারি, ওনার থেকে বেশি কেউ জানে না। মিলগ্রেভের দিকে আরেক নজর তাকিয়ে মিস্টার অ্যান্থনি বললেন, যদি এমন কিছু হয় যে আমার যা জানার কথা তার থেকেও বেশি কিছু আমি জানি। দেখুন, এই বিষয়ে একটা সন্দেহ জেগেছে যে ইয়াং মেয়রকে যেই খুন করে থাকুক না কেন, সে সামনের দিক দিয়ে ঢোকেনি, তাই তো? দুজনেই কান খাড়া করে কথাগুলো শুনতে লাগলো। কথাগুলো বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, তাই মুখে কেউ কিছুই বলল না। তার মুখের ভাব বদলে গম্ভীর হয়ে উঠল। তিনি অতিথিদের দিকে সামান্য ঝুঁকে পুনরায় বলতে লাগলেন, এই ঘটনাটা ঘটার আগে আমার বিশ্বাস ছিল যে মুট হলের এমন একটা গোপন ব্যাপার আছে যা আমি ছাড়া আর কেউ জানে না। আমি ভাবতাম আমি শেষ মানুষ যে সেটা জানে, কিন্তু এখন আমি আর সেটা মনে করি না, একদমই মনে করি না। আমি নিশ্চিত যে আমি ছাড়াও আর একজন সেটা জানে। ব্যাপারটা আর কিছুই নয়, ওই পুরনো বাড়িতে ঢোকার যেরকম সব গুপ্ত পথ থেকে থাকে আর কি, সেরকম ওই মুট হলেও আছে। কি? ঠিক তাই। কি বলছেন কি? আমার বাবা, তার ঠাকুরদা সকলেই মুট হলে বাস করতেন। এখন যেখানে লিয়ারয়েড বাস করে, তারা সকলেই এই গুপ্ত পথের খবর জানতেন এবং পরবর্তী প্রজন্মকে জানিয়ে যেতেন। এই পথটা প্রাচীর কেটে বাজারের নিচ দিয়ে চলে গেছে, আর শেষ হয়েছে কোথায় জানেন? মিলগ্রেভ কোনো জবাব দিল না, চুপ করে রইল। এই বিচিত্র পরিবেশে সে যেন মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছে। কিন্তু শার্টেনের মোটা দেহটা অস্বস্তিতে নড়ে চড়ে উঠল। কোথায়? আপনি বলুন। অ্যান্থনি তার মুখটা অন্য দুজনের দিকে আরো কিছুটা বাড়িয়ে দিয়ে গলার স্বরটা বেশ একটু নিচু করে বললেন, ব্যাংক হাউসের একটা গুপ্ত সিঁড়িতে গিয়ে। সে তো মিস্টার লেগেটের বাড়ি। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। এই কথা বলে বৃদ্ধ চুপ করলেন। এই নীরবতার অর্থ কি হতে পারে তা ভেবে মিলগ্রেভ অবাক হল। শার্টনের তখনও স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগল। একটা লম্বা নিঃশ্বাস ফেলে সে চাপা গলায় বলে উঠল, হে ভগবান, এই কথা কেউ ভাবতে পারে? এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলছি। কেউ ভাবতে পারবে? একটা সেকেলে পুরনো নস্যিদান বের করে এক টিপ নাকে দিয়ে তিনি শার্টেনের দিকে তাকালেন। ব্যাপারটা বুঝতে পারছো তো শার্টন? তুমি খুব আঘাত পেলে আমি জানি, কিন্তু এই লন্ডন থেকে আগত মিস্টার মিলগ্রেভ কিছুই বুঝতে পারলেন না, সেটাও আমি বুঝতে পারছি। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। খুবই সোজা। ব্যাংক হাউসের অধিবাসী মিস্টার লেগেট খুব ভদ্র মানুষ, অ্যান্টিক জিনিস এবং পুরাতত্ত্ববিদ্যায় খুব আগ্রহী। তাছাড়া অনেক বছর সে হ্যানিংটনের ব্যাংকের ম্যানেজার ছিল, দায়িত্বশীল এবং বিশ্বস্ত ম্যানেজার। তার উপর আবার 10 বছর মিউনিসিপ্যালিটির ক্যাশিয়ারও ছিল। গ্লাসটা হাতে নিয়ে
শার্টেন হাঁ করে বসেছিল। হঠাৎ সে এক চুমুকে গ্লাসটা নিঃশব্দে শেষ করে উঠে পড়ল। তারপর বৃদ্ধর কাঁধ চেপে ধরে বলল, আপনি কি ওই গুপ্তপথটা দেখিয়ে দিতে পারেন? নিশ্চয়ই নিশ্চয়ই, যখন বলবে তখনই দেখিয়ে দেব। তাহলে এখনই, শুভস্য শীঘ্রম, চলুন চলুন আমাদের সঙ্গে। বৃদ্ধটি মাথা নেড়ে বললেন, না 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 না, আগে ব্যবস্থা করতে হবে যাতে আমরা ছাড়া আর কেউ এটা না জানতে পারে। তোমরা বরং লিয়ারয়েডের সঙ্গে ব্যবস্থা করে এসো। তার মিসেসকে ঘুমোতে পাঠিয়ে দিয়ে তারপর সে আমাদের ওই বাড়িতে ঢোকাবে। ঠিক 10টার পর আমি বাইরে তোমাদের সঙ্গে দেখা করব। মনে রেখো শাটন, আমি কিন্তু চাই না যে তোমাদের যা বলছি সেটা সারা শহর জেনে ফেলুক। এখনো পর্যন্ত এটা একটা পারিবারিক গুপ্ত কথা হয়েই ছিল, কিন্তু এখন কি? এখন তো দেখছি লেগেটও জেনে ফেলেছে। আচ্ছা, তাহলে 10টার পরে। হ্যাঁ। মিলগ্রেভকে নিয়ে শার্টেন ওই দোকান থেকে বেরিয়ে একটা নির্জন কোণে এসে দাঁড়ালো। কিছু বুঝতে পারলেন বুড়োর কথাবার্তায়? লেগেটের নাম তো শুনলেন? হ্যাঁ, ব্যাংক ম্যানেজার, মিউনিসিপ্যালিটির ক্যাশিয়ার। হ্যাঁ স্যার, কিন্তু লোকটি আরো অনেক কিছু। শহরের কত পরিবারের যে সে ট্রাস্টি তা আমিও জানি না। বর্তমানে এই অঞ্চলের কত পিতলের বাসনপত্র যে লেগেটের কাছে বন্ধক পড়ে আছে তার হিসেব নেই। লোকটি শান্ত, খুবই শ্রদ্ধার, মুখে মিষ্টি কথা, সকলেই তাকে ভক্তি শ্রদ্ধা করে। নামটিও বেশ, লেগেট। কিন্তু ধরা যাক, কোনো কিছু ধরে নেওয়ার আগে আমি আরও ডিটেলসে জানতে চাই। দেখুন, এখানকার ব্যাপার স্যাপার আপনি আমার চেয়ে বেশি জানেন, তাতে কোনো সন্দেহ নেই। কাজেই পরিষ্কার করে আরও কিছু ইনপুটস আমার লাগবে। ইয়াং হ্যানিংটনের ব্যবসা বুদ্ধিটা বেশ পাকা। আমি জানি তিনি সবকিছুরই উপর নজর রাখতে শুরু করেছিলেন। ধরুন, যদি তিনি কিছু ধরে ফেলে থাকেন, মানে ওই অন্যায় কিছু, মানে টাকা পয়সার ব্যাপারে, ব্যাংকের ফান্ড, মিউনিসিপ্যালিটির ফান্ড, তাহলে এবার বুঝতে পারলেন তো স্যার, এখন কি করা যায়? এই বিষয়ে মিলগ্রেভ আগেই মনস্থির করে ফেলেছিল। আপনার হাতে এমন 2-3 জন লোক আছে যাদের ওপর সম্পূর্ণ নির্ভর করা যায়, যাদের আপনি কিছু কিছু জানাতে পারেন এবং পুরোপুরি ভরসা করতে পারেন? পুরো 1/2 ডজন আছে স্যার, খুব কাজের লোক। আপাতত 2 জন হলেই চলবে। ব্যাংক হাউসের সামনে এবং পেছনের দিকে তারা চুপচাপ নজর রাখবে। আর আপনি, আমি দেখে আসবো বুড়ো আমাদের কি দেখাতে চান। তিনি যা বলছেন তাই যদি হয়, অথবা আপনি যা ভাবছেন তাই যদি হয়, তাহলে শুভ কাজে বিশেষ দেরি করে লাভ নেই। কাজে লেগে পড়ুন আপনি। অর্থপূর্ণভাবে মাথাটা নেড়েই সে কথাটা শেষ করল। সুপারিনটেন্ডেন্ট শার্টেন দ্রুত পায়ে থানার দিকে চলে গেল। মিলগ্রেভের দৃষ্টি খুব সজাগ। লিঙ্কাস্টারে এসে প্রথম রাতেই সে বুঝতে পেরেছিল শহরের লোকজন বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। 9:30টার মধ্যেই সব আলো নিচতলা থেকে উপরের জানলায় উঠে যায়। 10টার মধ্যেই ছোট শহরটা শুনশান হয়ে অন্ধকারে ডুবে যায়। শুধু বাজারের মধ্যে 2-3টে আলো জ্বলতে থাকে। সেই নীরবতা ও আলো ছায়ার মধ্যেই মিলগ্রেভ ও শার্টেন অ্যান্থনির সঙ্গে দেখা করল। তার গায়ে থুতনি পর্যন্ত বোতাম আটা একটা পুরনো ঘোড়সাওয়ারের জোব্বা। সেটা এতই পুরনো যে 18 শতকের দস্যুরাও পড়ে থাকতে পারে। মুট হলের ফটকের কোণেই বৃদ্ধ তাদের জন্য অপেক্ষা করছিল। লিয়ারয়েড 3 জনকেই নিঃশব্দে ভেতরে ঢুকিয়ে নিল। নিঃশব্দে তারা পাথরের সিঁড়ি পর্যন্ত গেল। সিঁড়ির মাথায় পৌঁছে শার্টেন 2টো ছোট লণ্ঠন বের করল। মেয়রের বৈঠকখানার 3টে জানালা বাজারের দিকে খোলে। আমি চাই না যে এখানকার কোনো বড় আলো কেউ দেখতে পাক। আমরা এই 2টো আলোই ব্যবহার করব। যে সুড়ঙ্গ পথের কথা শুনে এসেছি সেটা আবিষ্কার করতে গেলে এই 2টো আলোই বেশি কাজে লাগবে। কথাটা বলতে বলতেই মেয়রের বৈঠকখানার দরজার তালা খোলা হলো এবং ভেতরে ঢুকে আবার তালা বন্ধ করে দেওয়া হলো। তারপর লণ্ঠন দুটোকে মাঝখানে টেবিলে রেখে বৃদ্ধের দিকে ঘুরে দাঁড়ালো সবাই। মিস্টার অ্যান্থনি, এবার আপনার পালা। বলুন আমাদের কি দেখাবেন। অ্যান্থনি ঘরের এক প্রান্তে সরে বড় ফায়ারপ্লেসটার কাছে গিয়ে দাঁড়ালেন এবং কার্পেট ও ফায়ারপ্লেস আচ্ছাদনের উপর লেগে থাকা রক্তের দাগের দিকে তাকিয়ে রইলেন। তারপর ডেস্ক ও চেয়ারের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নাড়তে লাগলেন।
ফৌজদারি আদালতে যেসব কথা উঠেছিল তা শুনে আমি যেরকমটা আশা করেছিলাম ঠিক তাই ঘটেছে, একেবারে এক। কাজটা কিভাবে করা হয়েছে তা আমি বুঝতে পেরেছি। কিভাবে করা হয়েছে? মন দিয়ে শোনো। আগেই বলেছি আমার বাপ ঠাকুরদাদা এই মুড হলের রক্ষক ছিলেন, তোমরা যাকে বলো কেয়ারটেকার, এবং তার আগে তাদের ঠাকুরদারাও কেয়ারটেকার ছিলেন প্রায় 200 বছর ধরে। শহরের পুরনো নথিপত্র থেকে সেই খবর তোমরা পেয়ে যাবে শাটন। ফলে এই পুরনো বাড়িটার এমন সব কথা আছে যা এই শহরের কেউ না জানলেও আমি জানি। তাহলে এই যে এই মেয়রের বৈঠকখানাটা দেখছো, সামনের দিকটা বাজারের দিকে মুখ করে রয়েছে। সেখানে আছে 3টে জানালা, আর এই দিকে ফিঙ্কেল গেটের দিকে রয়েছে আরো 2টো জানালা। তাই ফিঙ্কেল গেটের দিকের এই শেষ জানালাটার পাশেই মেয়র হ্যানিংটন তার নিজস্ব ডেস্কটা বসিয়েছিলেন। এই সেই চেয়ার, ছুরির আঘাত করার সময় তিনি চেয়ারেই বসেছিলেন। আর ওই চেয়ারের পেছনে কি আছে দেখতেই পাচ্ছ, একটা পুরনো সূক্ষ্ম কাপড়ের পর্দা, মাঝখানটা দুভাগ করে কাটা। তার পেছনে কি আছে তা তোমরা নিজেই দেখে এসো, যাও। একটা লণ্ঠন তুলে নিয়ে বৃদ্ধ 2জন সঙ্গীকে ঘরের এক কোণের দিকে নিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তারা বৃদ্ধের কথার অর্থটা বুঝতে পারল। ঘরের সেই দিকের মাঝখানে ছিল একটা পর্দা ঢাকা ফায়ারপ্লেস। পর্দাটা ছিল সব দিকেই অনেকটা করে ঘরের দিকে বাড়ানো, ফলে ফায়ারপ্লেসের পাশেই অনেকটা করে ফাঁকা জায়গা ছিল। মেয়রের ডেস্ক ও চেয়ারের পেছনের ফাঁকা জায়গাটাকেও পুরনো যুগের পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেদিকে এগিয়ে গিয়ে বৃদ্ধটি আঙুল দিয়ে পর্দাটি ঠেললেন। এইবার ভালো করে খেয়াল করো, ডেস্কের সামনের চেয়ারটাকে ঠিক জায়গায় বসালে তার পেছন থেকে পর্দার দূরত্ব হবে প্রায় 18 ইঞ্চি। ফলে কোনো মানুষ যদি পর্দার পেছনে দাঁড়িয়ে থাকে তাহলে সেখান থেকে সে সহজেই চেয়ারে বসে থাকা লোকটাকে হাতের নাগালের মধ্যেই পাবে। আর শোনো, ইয়ং মেয়র যখন খুন হন তখন ব্যাপারটা ঠিক এই রকম ভাবেই ঘটেছিল। খুনি সকলের অজ্ঞাতে পর্দার পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। মেয়র যখন ডেস্কের কাছে তার চেয়ারে বসলেন এবং কিছু লেখালেখির জন্য সামান্য ঝুঁকলেন, তখনই খুনি পর্দা ফাঁক করে হাত বাড়িয়ে অস্ত্রটাকে তার পিঠের মধ্যে সজোরে ঢুকিয়ে দিল। ডাক্তারেরাও তাই বলছেন। মেয়র লাফিয়ে উঠে এক পাক ঘুরে সেখানেই পড়ে যান যেখানে লিয়ারয়েড তাকে দেখতে পেয়েছিল। এখন কথা হচ্ছে, তাহলে খুনি গেল কোথায়? আসলে সে যেখান থেকে এসেছিল সেখানেই চলে গেছিল। এই দেখো দেখো। বৃদ্ধ লোকটি যে প্রবল আগ্রহ, তীব্র আনন্দের সঙ্গে ব্যাপারটা বুঝিয়ে বলছিলেন, তাতে মিলগ্রেভ খুবই প্রভাবিত হয়ে পড়ল। পাখির পায়ের মতো হাত দিয়ে বৃদ্ধ যখন পর্দাটা একদিকে সরিয়ে দিলেন, তখন তার হাতটা থরথর করে কাঁপছিল। এই দেখো দেখো শাটন, তুমি একটা অন্য লণ্ঠন নিয়ে এসো। আর আপনি মিস্টার মিলগ্রেভ, আপনি আমার হাতের এই লণ্ঠনটা ধরুন। আমার 2টো হাতই এখানে কাজে লাগবে। এবার দুজনে খুব মন দিয়ে দেখুন। দেখতে পাচ্ছেন ঠিক ঘরের বাকি অংশের মতো এই ফাঁকা জায়গাটাও কেমন খোপ করা? আসলে এটা সেই মহারানীর আমলের স্থাপত্য। প্রতিটা ইঞ্চিতে চমৎকার লিঙ্কাস্টারের বন থেকে আনা নিড়ে টোক কাঠ। টোকা দিলে এখনো ঘন্টার মতো বাজে। এই খোপটার কাজ যত ভালো করে পারো দেখে নাও, খুব সুন্দর। যে দরজাটার কথা বলছি সেটা খুঁজে পেতে অনেকটা সময় লাগবে। দাঁড়াও 1 মিনিট। এই তো, এই দেখো, এই দেখো সাজেন, তুমি ওই খোদাই করা কাজটার উপরে হাত রাখো। আর আপনি মিস্টার মিলগ্রেভ, আপনি চাপ দিন এইখানের এই খোদাই করা কাজটার উপর, আর ওই সামনে জোরে চাপ দেবেন।
হ্যাঁ, জোরে চাপ দেবেন। বৃদ্ধ লোকটার কাঁপা কাঁপা হাতের নিচে 5 ফুট বাই 2 ফুট মাপের একটা ছোট্ট খোপ ধীরে ধীরে সরে গেল এবং সেখান থেকে মোটা দেওয়ালের নিরেট ইটের তৈরি একটা গভীর সুড়ঙ্গ বেরিয়ে এলো। অ্যান্থনি সেই সুড়ঙ্গের ভেতর পা দিয়ে একজনের হাত থেকে লণ্ঠনটা নিয়ে ইশারায় অন্য দুজনকে তাকে অনুসরণ করতে বললেন। তারপর তিনজনে যেই সেই মেঝেটার উপর গিয়ে দাঁড়ালো, সেই ধুলো ভরা মেঝের উপর লণ্ঠনটা নামিয়ে রাখলেন। কি আমি আমি বলেছিলাম না? হ্যাঁ, বলেছিলাম। ওই দেখো, ওই দেখো, বুঝতে পারছো? যন্ত্রটাতে সে তেল দিয়েছে, কেমন চকচক করছে। হ্যাঁ, ওটা সহজেই যাতে খোলা যায় ওই জন্য তেল দিয়েছে। কৌশলটা একবার দেখবে নাকি? হ্যাঁ, কৌশলটা একবার দেখবে? আমি যা জানতে চাই, প্রথমত ওই খোপটা কি এদিক থেকেও খোলা যায়? উত্তর হিসেবে বৃদ্ধ খোপের দেওয়ালটাকে টেনে যথাস্থানে ভালো করে বন্ধ করে দিলেন এবং পুনরায় খুলে দেখালেন। একটা বিজয়ের মুচকি হাসি হেসে তিনি মিলগ্রেভের দিকে তাকালেন। দ্বিতীয়ত, এই পথটা কোথায় গেছে? এই তো, আপনারও তাহলে কৌতূহল হচ্ছে? হ্যাঁ, সেটাই আসল ব্যাপার, সেইটাই আসল ব্যাপার। আসুন 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 আমার সঙ্গে, আসুন। যে পথের কথা মিলগ্রেভ জিজ্ঞেস করল এবং যেদিকে শার্টন সন্দেহ ও ভয় মিশ্রিত চোখে তাকিয়েছিল, সেটা প্রশস্ত ফায়ারপ্লেসের পেছনের ঘন দেওয়াল ভেদ করে চলে গিয়েছে। সুড়ঙ্গ পথটা প্রায় 6 ফুট উঁচু এবং 2.5 ফুট চওড়া। তার ছাদ মাকড়সার জালে ভরে গেছে এবং দেওয়ালে গজিয়ে উঠেছে নানান রকম জিনিস, কিন্তু মেঝেতে যে ধুলোটা ঘন হয়ে পড়ে আছে সেটা যথেষ্ট শুকনো। এবং লণ্ঠনটাকে সেই দিকেই নিচু করে বৃদ্ধ আরেকবার ঠোঁট টিপে হাসলেন। এই দেখুন, তাকিয়ে দেখুন, ভালো করে, ভালো করে দেখুন। পায়ের ছাপ, অনেকগুলো পায়ের ছাপ, সবগুলোই কিন্তু টাটকা, মানে এই কিছুদিনের মধ্যেই। মিস্টার মিলগ্রেভ, আপনি যদি একটা সুন্দর আলাদা স্পষ্ট ছাপ বেছে নিতে পারেন এবং কারো বুটের সঙ্গে সেটাকে মিলিয়ে দেখতে পারেন, তাহলে কেমন হয়? হ্যাঁ, আমি শুনেছি গোয়েন্দারা এরকম করে অনেক কেস সলভ করেন। হ্যাঁ। একবার চারিদিকটা অস্বস্তির সাথে তাকিয়ে শার্টন বলল, আশা করি এই জায়গাটা নিরাপদ। এখান থেকে পড়ে যাওয়ার কোনো ভয় নেই তো মিস্টার অ্যান্থনি? আরে 300 বছর ধরে তো এই রকম নিরাপদেই আছে এটা, ভেঙে তো পড়েনি এখনো, তাহলে আর এত ভয় কিসের? এসো এসো এসো। কথাটা বলে লণ্ঠনটা হাতে নিয়ে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে তিনি সদর্পে এগিয়ে চললেন। কিন্তু মিলগ্রেভ 15 গোনার পরেই তাদের সামনে এসে দাঁড়ালো একটা ফাঁকা দেওয়াল, আর সেই দেওয়ালের সঙ্গে সমকোণ সৃষ্টি করে দেখা গেল একটা সরু সিঁড়ি। বলাই বাহুল্য, সিঁড়িটা আরেকটা দেওয়াল কেটে ভেতরে এগিয়ে গেছে। তাহলে শার্টন, তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি? ওই যে ওই দেওয়ালটা দেখছো, ওটা নিচের হল ঘরের বড় সিঁড়িটার পাশ দিয়ে নিচে নেমে গেছে। এই সিঁড়িটা সেটাকে কেটে সোজা ভিতের মধ্যে দিয়ে এই রকম আর একটা সুড়ঙ্গে গিয়ে পড়েছে, আর সেটা চলে গেছে বাজারের নিচ দিয়ে। সেটা আবার কসাইদের আন্ডারগ্রাউন্ড ঘর। বেডফোর্ডের তলা দিয়ে পরপর 2টো দোকানের আন্ডারগ্রাউন্ড ঘরের নিচ দিয়ে পড়েছে আর একটা সিঁড়িতে, যেটা ব্যাংক হাউসের দেওয়ালকে ভেদ করেছে। এইখানে আপনাকে একটা কথা বলে রাখি, এই বাড়িটা হলো মুট হলের থেকেও পুরনো, আর সেই বাড়িতে গিয়ে সুড়ঙ্গ পথটা আর একটা খোপের দরজা দিয়ে উঠে গিয়ে বাইরে বেরিয়ে গেছে লেগেটের বৈঠকখানায়, ফায়ারপ্লেসটার পাশে। ওই দেখুন, এই দিক দিয়ে গেলেই বুঝতে পারবেন। বৃদ্ধ মানুষটি শেষের কথাগুলো মিলগ্রেভের উদ্দেশ্যে বললেন। তার কাঁধের উপর দিকে তাকিয়ে দুজনেরই দৃষ্টি পড়ল সিঁড়িটার অন্ধকার ফাটলের উপর। ঠান্ডা ভিজে বাতাসের ছোঁয়া লেগে শার্টেন প্রতিরোধ করার চেষ্টা ব্যর্থ করে একবার হাঁচল। মেয়রের বৈঠকখানাতেই তাহলে ফিরে যাওয়া যাক। সেখানে বসেই এখন কি করা উচিত তা ঠিক করা যাবে। এখান থেকে মিলগ্রেভ তার নেতৃত্ব গ্রহণ করল। বৃদ্ধ লোকটি যখন সবকিছু দেখাচ্ছিলেন তখন সে গভীর চিন্তায় ডুবেছিল।
এবার কিভাবে তারা কোন পরিকল্পনা করে এগোবে সেই সবই ভাবছিল। সবথেকে কাছের দরজাটা দিয়ে বেরিয়ে মৃত মেয়রের রক্তের দাগ লাগা জায়গাটায় পৌঁছে সে তার সিদ্ধান্ত প্রকাশ করল। সুপারিনটেন্ডেন্ট শার্টন, একটা কাজ আমাদের এখন করতে হবে। আপনি এবং আমি এই মুহূর্তে মিস্টার লেগেটের সাথে দেখা করতে যাব। আপনি একটা অজুহাত তৈরি করে নেবেন যে মিস্টার হ্যানিংটনের ব্যাপারে আমরা তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। প্রথমেই তাকে ভয় পাইয়ে দেবেন না, অবশ্য পরেও চেষ্টা করবেন সে যেন ভয় না পায়। অ্যান্থনির দিকে তাকিয়ে শার্টেন মৃদু হাসল। ও লেগেটকে ভয় দেখাতে অনেক কাঠখড় পোড়াতে হয় স্যার। তার মতো কঠিন ঠান্ডা মস্তিষ্কের মানুষ নিয়ে আমাকে কখনো কাজ করতে হয়নি। খুব ভালো কথা। এখন আমার পরিকল্পনাটা মন দিয়ে শুনুন। আমি আর আপনি সোজা সেখানে যাব, খুন সংক্রান্ত কিছু প্রাসঙ্গিক আলোচনা শুরু করে মিস্টার লেগেটকে আটকে রাখব। এখন 11টা বাজতে 20 মিনিট বাকি। মিস্টার অ্যান্থনি, আপনি এই পথটা ধরে চলে যান লেগেটের বাড়ির গুপ্ত দরজায়। তারপর ঠিক 11টার সময় গুপ্ত দরজায় 3 বার ধাক্কা দেবেন। জোরে ধাক্কা দেবেন, 1 বার, 2 বার, 3 বার। প্রতি ধাক্কার সাথে 1 সেকেন্ড করে ফাঁক রাখবেন। বুঝতে পেরেছেন? শার্টেন এমনভাবে তাকালো যেন ঠিক বুঝতে পারিনি, কিন্তু বৃদ্ধ মাথা নেড়ে হি হি করে হেসে উঠলেন। পরিকল্পনাটা কিন্তু বেশ করেছেন। হ্যাঁ, আমার কাজটা আমি ঠিক করে নেব, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এবার আপনারা নিঃসন্দেহে বেরিয়ে পড়ুন। সে নিশ্চয়ই আপনাদের বৈঠকখানায় নিয়েই বসবে, ওটাই তার বসার ঘর। কিন্তু আমি এমন ভাবে ধাক্কা মারবো যে বাড়ির যে কোনো জায়গা থেকে তা শোনা যাবে। কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। লেগেট এমনিতে বেশ শান্তশিষ্ট ব্যক্তি, কিন্তু দরকার হলে না সে ভয়ঙ্কর কুৎসিত হয়ে উঠতে পারে, এই আমি বলে দিলাম। ঠিক আছে, মনে রাখবেন কিন্তু কাঁটায় কাঁটায় 11টা। সুপারিনটেন্ডেন্ট শার্টনকে ইশারায় ডেকে নিয়ে মিলগ্রেভ বেরিয়ে গেল। লিয়ারয়েডকে সচেতন করতে বাইরের সিঁড়িতে একবার দাঁড়ালো, তারপর সেখান থেকে চলে গেল। নিঃশব্দ বাজারটা পার হয়ে সে বলল, আচ্ছা সুপারিনটেন্ডেন্ট, লেগেট কি বিবাহিত? না স্যার, অবিবাহিত। তার সংসারে কে কে আছেন? 2টি কাজের লোক আর একজন মাঝবয়সী মহিলা। ঠিক আছে, তাহলে ঘন্টাটা আপনিই বাজান আর আলোচনার সূত্রপাতটাও আপনিই করবেন। বাড়ির দরজা ব্যাংক ম্যানেজার নিজেই খুলল। বাতিটা হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে সে চুপচাপ আগন্তুকদের দিকে তাকিয়ে রইল। মিলগ্রেভ ভালো করে লক্ষ্য করেও ম্যানেজারের মুখে ভয়ের কোনো চিহ্ন দেখতে পেল না, এমনকি বিস্ময়েরও কোনো আভাস পাওয়া গেল না তার মুখে। উপলব্ধি করার মতো শুধু মনে হলো তার মুখে যেন বিরক্তির ভাব ফুটে উঠেছে। কি ব্যাপার শার্টন? নমস্কার মিস্টার লেগেট, আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, কিন্তু আপনি কি আমাকে এবং মিস্টার মিলগ্রেভকে 2-1 মিনিট সময় দিতে পারবেন? এই 2-1টা ব্যাপারে আপনার সাহায্যের বড় দরকার হয়েছে স্যার। বড় অদ্ভুত সময় এসেছেন আপনারা। সবকিছু ছেড়ে আপনার এই সময়টাই বেছে নিলেন। যাই হোক, এদিকে আসুন। রাস্তার দিকে দরজাটা বন্ধ করে সে ঘুরে দাঁড়িয়ে সকলের আগে আগে হল পেরিয়ে একটা ঘরে এসে ঢুকল। মিলগ্রেভ সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে অ্যান্থনি এই বৈঠকখানাটার কথাই বলেছিল। লেগেট আলোটা জ্বালাতেই প্রথম দৃষ্টিতেই তার ঘরটার প্রাচীনতা প্রকট হয়ে উঠল। দেওয়ালের খোপের পেছনে যে প্রাচীন পাথরের দেওয়ালটা, তাতে যে কয়েক শতাব্দী আগে কোনো রাজমিস্ত্রির হাতের স্পর্শ লেগে আছে, সে কথা জানতে ও বুঝতে বেশি জ্ঞানের দরকার হয় না। ঘরের প্রাচীন কারুকার্য ছাড়াও মালিক নিজেও কম আকর্ষণীয় নন। মৃদু ভেঙে পড়া দেহ, স্নিগ্ধ শীতল দৃষ্টি ও সহানুভূতিহীন ঠোঁট সম্পূর্ণ তার নিজের নিয়ন্ত্রণে রয়েছে। এমন এক ধরনের মানুষ যাকে দেখলে কোনো রকম ভালোবাসা সৃষ্টি না হলেও বিশ্বাস ও ভরসা যে সৃষ্টি হয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বসুন, বলুন আপনারা কি জানতে চান। আমি তো অবাক হয়ে গেছি এটা ভেবে যে আপনারা কি করে ভাবলেন যে আমি আপনাদের কিছু বলতে পারবো। আমার তো মনে হয় যা কিছু বলা যেতে পারে সবই আজ সকালে আদালতে বলা হয়ে গেছে।
মিলগ্রেভের দিকে তাকিয়েই সে কথাগুলো বলছিল, তাই মিলগ্রেভই তার কথার উত্তর দিল। ঠিকই বলেছেন আপনি। আসলে সাধারণ মানুষের দিক দিয়ে ভাবলে ঘটনাটা তেমনই দাঁড়ায়, কিন্তু ব্যাপারটা এতই জটিল যে শুধুমাত্র সাধারণ মানুষের চোখে পড়া তথ্য দিয়ে কাজ হবে না। আমার কাজ আরো গভীরে প্রবেশ করা। আমার মনে হয় আপনার বোধ হয় এ ব্যাপারে নিজস্ব কোনো মতামত নেই, নাকি আছে? একটা স্নিগ্ধ হাসি নিয়ে ব্যাংক ম্যানেজার মনোযোগ দিয়ে সব কথা শুনল। বোঝা গেল ডিটেকটিভদের বুদ্ধি সম্পর্কে তার ধারণাটা খুব একটা গভীর নয়। যদি থেকেও থাকে সেটা পুলিশকে জানাতে আমি বাধ্য, তা তো জানতাম না। কিন্তু যেহেতু প্রশ্নটা করলেন তাই খোলাখুলি বলছি যে আমার মতে হ্যারিংটনের খুনের গোপন তথ্য যদি জানতে চান তাহলে আপনাকে অনেক সুদূর অতীতে ফিরে যেতে হবে। একজন যুবকের জীবনের যতটা অতীতে যাওয়া আপনার পক্ষে সম্ভব। আমি কোনো পরামর্শ দিচ্ছি না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমাদের মৃত মেয়র 3 বছর কেমব্রিজে এবং 2 বছর লন্ডনে কাটিয়ে তারপর এখানে ফিরে এসে ব্যাংকের প্রধান হিসেবে বাবার কার্যভার গ্রহণ করেন। ফলে তার যে কিছু শত্রু থাকতেই পারে সে তো স্বাভাবিক ব্যাপার। তা তো বটেই। আর আপনি মনে করেন যে কোনো এক বিশেষ শত্রু সুপরিকল্পিতভাবে একটা বিশেষ মুহূর্তে মুঠ হলে ঢুকে পড়েছিল, তাই তো? মিলগ্রেভের দৃষ্টি এবার লেগেটের প্রতি তীক্ষ্ণ হল এবং তার বুঝতে দেরি হল না যে লেগেটও তার উপর নজর রেখেছে। একটা সূক্ষ্ম আলোর ঝলকানি তার শীতল দুটি নীল চোখে ফুটে উঠল। সেটা কিসের ঝলক? সন্দেহ, অবিশ্বাস না ভয়? কারো মুখেই কোনো কথা বেরোল না। তিনজনেই অদ্ভুত রকমের নীরব হয়ে রইল। একটু অপেক্ষার পর মিলগ্রেভ নিজেই সেই নীরবতা ভাঙল। দেখুন, মেয়রের বৈঠকখানায় যেই ঢুকে থাকুক না কেন, সে যে লিঙ্কাস্টার মুঠ হলের সাথে খুব ভালোভাবে জড়িত সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ঠিক কোন সময় সেই ঘরে ঢোকা যাবে সেটা কোনো নতুন লোকের পক্ষে জানা কখনোই সম্ভব নয়। আর সাধারণত মেয়রও প্রতিদিন সন্ধ্যের ঠিক ওই সময় বৈঠকখানায় যেতেন না। লেগেটের পাতলা ঠোঁটে একটা মৃদু অসম্মতির হাসি খেলে গেল। লোকে প্রশ্ন করতে পারে হ্যানিংটন যে আগেই খুনির সঙ্গে দেখা করার ব্যবস্থা করেনি সেটাই বা আপনি জানলেন কেমন করে? অবশ্য লিয়ারয়েড কাউকে ঢুকতে বা বেরোতে দেখেছে কিনা সেটা কোনো কথাই নয়। লিয়ারয়েড তার নিজের ডিনার নিয়ে তখন এতই ব্যস্ত ছিল যে সেসব ব্যাপারে খেয়াল রাখা তার পক্ষে হয়তো সম্ভব ছিল না। একটা মানুষ সহজেই তার নজর এড়িয়ে ঢুকতে বা বেরিয়ে যেতে পারে, এবং তারপর বেমালুম সরে পড়াটাও তো কিছুই নয়। 2 মিনিট হাঁটলেই শহরের সীমান্ত, এবং তারপর তো শহরের যে কোনো স্থান থেকে সামনে প্রসারিত খোলা মাঠ। এমন সময় মিলগ্রেভ যেন কিছুটা অন্যমনস্কভাবেই তার ঘড়িটা বের করল। 11টা বাজতে আর 1 মিনিট বাকি। যেন হঠাৎই মনে পড়ে গেল এমন ভাব দেখিয়ে সে লেগেটের কথার বিরোধিতা করে বলল, তবে আপনাদের মুঠ হলে ঢোকার এমন কোনো পথ হয়তো থাকতেই পারে যার কোনো খবরই আমি জানি না। আসলে এই ধরনের প্রাচীন বাড়িতে নানা রকম সব গুপ্ত পথ থাকে, সুড়ঙ্গ থাকে। আর তাছাড়া মিলগ্রেভ যেন আরো কিছু শুনতে চায়। সেই আশায় ব্যাংক ম্যানেজারের দিকে তাকিয়ে সে তার কথা বন্ধ করল। কিন্তু ততক্ষণে সে বুঝতে পেরেছে যে নিশানাটা ঠিক জায়গায় লেগেছে। লোকটার ঠোঁট দুটো ঈষৎ বেঁকে গেছে। তার চোখ যেন হঠাৎ কোনো আলোয় জ্বলজ্বল করে উঠল, কিন্তু তাচ্ছিল্যের সঙ্গে মাথা তুলে সে একটা গর্বের হাসি হাসল। আমরা সেই সব জীবন্ত কবর দেওয়া যুগে বাস করি না। কি? ম্যান্টেল পিসের ওপরের ঘড়িতে 11টা বাজার প্রথম সুরের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই ওক কাঠের যে খোপের পাশে সেই ধূর্ত মানুষটি কথা বলছিল তার ভেতরেই আওয়াজ হলো প্রথম ভারী ধাক্কার শব্দটা। আর বহু অভিজ্ঞ লেগেট আর্তস্বরে চিৎকার করে তার নিজের আসনেই লাফিয়ে উঠল। শরীরটা ঘুরিয়ে সেই দেওয়ালটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল যেখান থেকে সেই বিচিত্র শব্দটা বেরিয়ে এসেছিল। আবার সেই ধাক্কার শব্দ। নাইটগার্ড দুজনও ঘুম ভেঙে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তারা দেখতে পেল ব্যাংক ম্যানেজারের কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে। একটা হাত বাড়িয়ে সে একটু কেঁপে উঠল, আর তৃতীয় ও চূড়ান্ত ধাক্কাটার শব্দ কানে আসা মাত্রই একটা অদ্ভুত চাপা গলায় চিৎকার করে সে সার্জনের বুকের উপর এলিয়ে পড়ল। অজ্ঞান হয়ে গেছে।
ওকে ওখানেই শুইয়ে দিন, আর কাউকে একটা ডাক্তার ডাকতে পাঠান। মিলগ্রেভ সামনের দরজার দিকে এগিয়ে গেল এবং পরের মুহূর্তেই ফিরে এসে অচেতন ম্যানেজারের দিকে সতর্ক দৃষ্টিতে তাকালো। পরিকল্পনাটা বেশ জব্বর করা হয়েছিল মিস্টার শার্টন। ওনার দুর্বল স্নায়ু এতটা চাপ সহ্য করতে পারেননি। উনি যদি কল্পনা করে থাকেন যে হ্যানিংটনের আত্মাই ওই শব্দটার সৃষ্টি করেছিল, তাহলেও অবাক হওয়ার কিছু নেই। আচ্ছা, এবার আমাদের পরবর্তী কাজ হলো খুনের মোটিভ বা উদ্দেশ্যটা জানা, আর সেটা খুবই জরুরি। লেগেট কেন মেয়রকে খুন করেছিল সেটা পুরোপুরি এবং যথাযথ প্রমাণ করার জন্য মিলগ্রেভকে আরও বেশ কিছুদিন লিঙ্কাস্টারে থাকতে হয়েছিল। মিউনিসিপ্যালিটির হিসেবপত্রে সবই ভুল ছিল। অনেক বছর ধরেই জালিয়াতি করে সেসব বদলানো হয়েছে। সুপরিকল্পিতভাবে এবং নিয়মিতভাবে ব্যাংকের টাকা লুট করা হয়েছে। অসংখ্য পরিবারকে ঠকানো হয়েছে। শুধু একটি কথাই সে আজও অবাক হয়ে ভাবে, মিস্টার অ্যান্থনি যদি না তার বুদ্ধি ও স্মৃতি সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে এত দীর্ঘ বছর বেঁচে থাকতেন, তাহলে হয়তো এই হত্যা রহস্য কখনোই সমাধান করা যেত না। অবশ্য সেটা লেগেটকে নির্দ্বিধায় ফাঁসির দড়িতে ঝোলানোর পর